সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এবার কোরবানির সব চামড়া সংগ্রহ করবে সরকার। এক দশকেও চালু হয়নি সাভারে চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। পরিত্যক্ত ৮টি বিমানবন্দর চালু করছে সরকার। ৩ মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। কর্ণফুলী তলদেশের কঠিন বর্জ্যে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম হুমকির মুখে। সংশ্লিষ্টদের তদারকির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এবারে কোরবানির সব পশুর চামড়া সংগ্রহ করবে সরকার। এজন্য ঈদ পরবর্তী ৭ দিন কোনো ট্রাকে কেউ চামড়া বহন করতে পারবেন না। জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় মন্ত্রী আরও জানান, বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকের নির্দেশনা দেওয়া হয়েছে। টিসিবির ট্রাক সেলের সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, টিসিবি পণ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিবির কাজের আওতা আমরা বাড়াবো। আগামী কুরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সেই জন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি। কোনো ট্রাকে চামড়া উঠবে না, কারণ চামড়া উঠানো মানে ঢাকায় চলে আসা, তাতে আমাদের এক্সিস্টিং সেটআপের উপরে একটা লোড তৈরি হয়। সাভারে চামড়া শিল্প হস্তান্তরে প্রায় ১ দশক হতে চললেও এখনো চালু হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। মেলেনি বৈশ্বিক সনদ, আর এতে বিদেশের বাজারে মিলছে না চামড়ার কাঙ্ক্ষিত দাম। প্রক্রিয়াজাতকরণের উপকরণের দাম বৃদ্ধি এ খাতকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, নজিরবিহীন অব্যবস্থাপনায় সম্ভাবনাময় শিল্প অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না। বড় অপচয় ঠেকাতে কোরবানির আগে সরকারকে কার্যকর সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। দূষণমুক্ত পরিবেশ আর আধুনিকায়নের আশায় ২০১৭ সালে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। কিন্তু প্রায় ১০ বছর পরও পুরোপুরি সচল হয়নি সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। ফলে বৈশ্বিক মান অনুযায়ী বর্জ্য শোধন না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক LWG সনদ। এতে বিদেশি নামি দামি ব্র্যান্ডগুলো মুখ ফিরিয়ে নেয় বিশ্ববাজারে পানির দরে বিক্রি করতে হচ্ছে দেশের উন্নত মানের চামড়া। শুধু তাই নয়, দেশি চামড়া অবিকৃত থেকে গেলেও বিদেশি ক্রেতার চাহিদা মেটাতে উল্টো আমদানি করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে, সিইটিপি নির্মাণ ও পরিচালনা নিয়ে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নজিরবিহীন। সিইটিপি আমরা সমাধান করতে পারলাম না, এটা তো এই সেক্টরের জন্য বিস্ফোরক। এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে কিভাবে একটা ভালো উদ্যোগের সমাধান আমরা করতে পারি নাই, কোন কারণে। সিইটিপি সংকটের মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রাসায়নিক দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিশেষ করে চামড়া প্রক্রিয়াজাতকরণের অপরিহার্য উপকরণ সোডার দাম ১ মাসের ব্যবধানে কেজিতে ৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩০ টাকায়। কেমিক্যালের দামটা ভেরি হাই। বাংলা সোডা যেটা ডলে দেওয়ার আগেই লাগে, এই সোডা পার কেজি ৩০ টাকা ছিল, ইদানিং এটা আপনার ২৫০ টাকা হয়েছে ১ মাসের ভিতরে। দ্যাট ইজ, আমি মনে করি যে এটা যুদ্ধ সব কিছু নিয়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে বাঁচাতে বিগত সরকারের ভুলের পুনরাবৃত্তি না করে এখনই কার্যকর ও সাহসী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দ্রুততার সাথে পদক্ষেপ, কমিটি হোক, রিভিউ হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ হোক, এটা নেওয়া দরকার। দ্বিতীয় হলো যে একটা রিভিউ করা দরকার। নতুন করে এই সেক্টরকে যদি আগায় নিতে চাই, তাহলে এই জায়গাটাতে আমাদের অ্যাডভান্সমেন্টের দরকার আছে কিনা। আসন্ন কোরবানির ঈদের আগেই চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে নতুন নীতিমালা ও বাজার তদারকি নিশ্চিত করা না গেলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে সম্ভাবনাময় এ শিল্প। টাইমলাইন ঘোষণা করা সরকার পারে কিনা, যে আমরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৯ ফেব্রুয়ারি সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম, জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। রিটে আরও বলা হয়েছে, চুক্তির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।
রিটকারী আইনজীবী বলেন, এই চুক্তি নির্বাচনে 3 দিন আগে হয়েছিল, যখন সবার নজর ভোটে ছিল। এই চুক্তিতে বাংলাদেশের তেমন কোনো স্বার্থ রক্ষা হয়নি, কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হয়েছে। বগুড়া, ঠাকুরগাঁও সহ পরিত্যক্ত 8টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের জেলা প্রশাসকদের সম্মেলনে তিনি আরও বলেন, 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। প্রত্যেকটি জেলায় প্রায় পর্যটনের স্থান রয়েছে, প্রয়োজনে সেগুলি উন্নত করার জন্য বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। আমদানি নির্ভর জ্বালানির কারণে বিদ্যুৎ খাতে অনিশ্চয়তা ও লোডশেডিং বাড়ছে। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। সংকট উত্তরণে সৌর বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দিয়ে সংশ্লিষ্টরা বলছেন, 5,000 কোটি টাকার তহবিল, শুল্ক ছাড় এবং গ্রাম পর্যায়ে সৌর বিদ্যুৎ সম্প্রসারণ দরকার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে নাগরিক সমাজের আলোচনায় উঠে আসে বিভিন্ন সুপারিশ। হরমুজ প্রণালী অবরোধ পরিস্থিতি ও রিফাইনারি বন্ধ থাকায় বিদ্যুৎ ঘাটতি বেড়ে প্রায় 2,700 মেগাওয়াটে পৌঁছেছে। এতে ভর্তুকির চাপও বাড়ছে। এমন প্রেক্ষাপটে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ লক্ষ্যমাত্রাকে ইতিবাচক বলে মনে করছেন নাগরিক সমাজ। হেয়ার কাট বাতিল ও আমানত ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করছেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। সকালে নগরীর আগ্রাবাদে এক্সিম ব্যাংকের একটি শাখার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভকারীরা শাখাটিতে তালা ঝুলিয়ে দেন। এরপর ইউনিয়ন ব্যাংকের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন এবং সেখানেও তালা দেন তারা। গ্রাহকদের অভিযোগ, হেয়ার কাটের কারণে তাদের আমানতের একটি অংশ কেটে নেওয়া হচ্ছে এবং বাকি টাকাও তুলতে পারছেন না। একই সঙ্গে স্বাভাবিক ব্যাংকিং লেনদেনেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এর আগে রবিবারও নগরীর খাতুনগঞ্জে একীভূত হওয়া ব্যাংকের এক্সিম ও ইউনিয়ন ব্যাংকের শাখায় তালা দেন গ্রাহকরা। আমাদের নিজেদের টাকার জন্য ব্যাংকের দ্বারে দ্বারে, বাসভবনে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করেছি। বর্তমানে অর্থমন্ত্রী আসছেন, কেউই এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। টাকার মধ্যে হেয়ার কাট দিচ্ছে, মনে করেন এখন 1,000 টাকা দিলে মাসে প্রফিট 500 টাকা দিচ্ছে, আর 500 টাকা দিচ্ছে না। তো আমাদের তো সামনে ঈদের কোরবানি। কর্ণফুলী নদীর তলদেশে কঠিন বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে। শিল্প কারখানায় বিষাক্ত বর্জ্য, মহানগরীর 1.25 কোটি মানুষের পয়ঃনিষ্কাশন আর পলিথিনের স্তূপে রুদ্ধ হয়ে আছে কর্ণফুলী। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি লুসাইকন্যা থেকে নেমে আসা যে কর্ণফুলী চট্টগ্রামকে আগলে রেখেছে, আজ সেই নদী ধুঁকছে মানুষের তৈরি বর্জ্যের ভারে। নগরের চাকতাই খালসহ অসংখ্য নালা দিয়ে প্রতিদিন কয়েক হাজার টন কঠিন ও তরল বর্জ্য এসে মিশছে এই নদীতে। সিটি কর্পোরেশন মাত্র 40 ভাগ বর্জ্য অপসারণ করতে পারলেও বাকি 60 ভাগেরই শেষ ঠিকানা এই কর্ণফুলী। বিষাক্ত বর্জ্যের কারণে মরছে মাছ। গবেষকরা বলছেন, এরই মধ্যে হারিয়ে গেছে অন্তত 35 প্রজাতির দেশীয় মাছ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কর্ণফুলীতে যে মাছগুলো আপনি পেতেন, সেগুলো কি পাচ্ছেন? এখন আর পাচ্ছেন না। অনেক প্রজাতির মাছ কিন্তু হারিয়ে গেছে। মাছের যে ব্রিডিং গ্রাউন্ড আপনার, সেটা পোনা ছাড়বার জন্য যে উপযুক্ত হবে, সেটা তো নাই। অনেকগুলো মাছ আছে নদীর এবং জলজ পরিবেশের তলদেশ থেকে, জলাশয়ের তলদেশ থেকে খাদ্য গ্রহণ করে, সেগুলো পলিথিন ছাড়া কিছুই নাই। এই অবস্থার জন্য অপরিকল্পিত নগরায়ন আর সুয়ারেজ সিস্টেমের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান যেন কেবলই রুটিন মাফিক দায়সারা কাজ, এমন অভিযোগ গবেষকদের। এখানে পানির মানমাত্রা অনেক নিম্ন, এখানে সেডিমেন্টেশন অনেক বেশি, এখানে নাব্যতা কম বলে জলোচ্ছ্বাসে নদীর উপরিভাগ শহরের তুলনায় উঁচু হয়ে যায়। যেসব যন্ত্রপাতি আছে এগুলো অকেজো কিংবা অন্য প্রকার, এবং যারা দায়িত্বে আছে তারা পরিবেশকে লালন করে না। এদিকে কর্ণফুলীর দূষণ রক্ষায় কঠোর পদক্ষেপের কথা বলছে প্রশাসন। ফ্যামিলি ওয়েস্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যা আছে, সেগুলো যেন সেখানে না ফেলতে পারে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে এবং সংশ্লিষ্টদের আমি বলবো তারাও এর বিষয়ে সোচ্চার হবে।
তবে কেবল আশ্বাস নয়, কর্ণফুলীর বোবা কান্না থামিয়ে দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড সচল রাখতে এই নদীকে তার পুরনো যৌবন ফিরিয়ে দেয়াই এখন সময়ের দাবি, এমন মত সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। সোমবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 145 টাকা আর কিনছে 142 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকা। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 86 টাকার ক্রয় 81 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 90 পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 32 টাকা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 32 টাকা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 50 পয়সা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরি ডলার বিক্রি 97 টাকা ও ক্রয় মূল্য 94 টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 30 পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 45 পয়সা। এবার আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। আন্তর্জাতিক বাজারে উঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। কমেছে স্বর্ণের দাম, প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,586 দরে। কমেছে রূপার দরও, প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $74.85 দরে। তবে বেড়েছে ইস্পাতের দরও, প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,195 দরে। এদিকে আবারও বেড়েছে ক্রুড অয়েলের দর। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $102.14 দরে। কমতি কয়লার দর, প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $133.90। আন্তর্জাতিক বাজারে বাড়তি দিকে চালের দর, প্রতি হ্যান্ড্রেডওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $10.87 দরে। কমেছে গমের দাম, প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $621.50 দরে। দাম কমেছে ভুট্টারও, প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $466.55 দরে। কমেছে পাম অয়েলের দর, প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,570 আর দাম বেড়েছে চিনির, প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $14.95 দরে। গাইবান্ধায় গ্রাহকের সঞ্চয়ের প্রায় $1.5 কোটি টাকা নিয়ে রাতারাতি লাপাত্তা তিশা ফাউন্ডেশন নামের একটি কথিত এনজিও। শহরতলির ডিবি রোডের সুখ শান্তির বাজার এলাকায় তাদের অফিসে ঝুলছে তালা। গা ঢাকা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। উচ্চ মুনাফা ও সহজ শর্তে ঋণে প্রলোভনে পড়ে বিপাকে অর্ধশত ব্যবসায়ী। গাইবান্ধা শহরতলির সুখশান্তির বাজার এলাকার এই ভবনে একসময় ছিল জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস। গেল 22 এপ্রিল ভবনের 3 তলায় কার্যক্রম শুরু করে তিশা ফাউন্ডেশন। গ্রাহক জোগাড় করতে চটকদার সুবিধা আর মন ভোলানো কথার জাল বিছায় সংস্থাটি। 20,000 টাকা সঞ্চয়ে 2 লাখ এবং 1 লাখ টাকা সঞ্চয়ে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দেয় সংস্থাটির কর্মকর্তারা। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় ফাঁদে পড়েন সদর উপজেলার অর্ধশতাধিক ব্যবসায়ী। মাত্র 7 দিনেই জমা দেন অন্তত $1.5 কোটি টাকা। ঋণ বিতরণের কথা ছিল 29 এপ্রিল। তার আগেই অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। আমি এই এনজিওতে ফর্ম করছি 50,000 টাকা দিয়ে, আমার হলে 5 লাখ টাকা দিবে ওনারা। আসার পরে এই সফটওয়্যার পাল্লাতে ভর্তি আর এখান থেকে অনেকজনেরই টাকা নিচ্ছে, প্রায় অনেকে তো অজানা, অনেকে এখনো জানেই নাই। টাকা ফেরত পেতে থানায় অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগীরা। এই পৌরসভার মধ্যে তিশা ফাউন্ডেশন নামে একটা এনজিও কাজ করতো। হঠাৎ করে সেই ফাউন্ডেশনের লোকজন উধাও হয়ে গেছে, এরকম একটা সংবাদ পেয়েছি। এই সংবাদের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। এখন বাড়িটা বর্তমানে তালাবদ্ধ, সবাই পলাতক আছে। অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল ফোনে ওই এনজিওর ব্রাঞ্চ ম্যানেজারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় ফোনটি। ডিবিসি নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ জাহাজগুলোকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে অবরুদ্ধ জাহাজগুলো চলাচলের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নিষেধাজ্ঞা ভেস্তে যাবে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রধান উদ্দেশ্য প্রণালীতে আটকে পড়া প্রায় 900 জাহাজকে ইরানি বাধা পেরিয়ে বেরিয়ে যেতে সাহায্য করা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজের জাহাজ মুক্ত করার প্রক্রিয়ার মধ্যে থাকবে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ১০০-রও বেশি স্থল ও সমুদ্র ভিত্তিক বিমান, মাল্টি ডোমেন মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম এবং ১৫,০০০ সেনা সদস্য। এই ধরনের পদক্ষেপকে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের অনেকগুলোতেই দেখা দিয়েছে খাদ্য সংকট, আর অভিযানে বাধা আসলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের ঘোষণার পর ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন প্রধান ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালীতে যে কোনো মার্কিন হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন বিবেচনা করা হবে। ডিবিসি নিউজ ডেস্ক। পূব লিভিং পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।